দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে পিএইচডি এবং তার কিছু বাস্তব কথা তোমাদের কাছে শেয়ার করব। শুধুমাত্র বিষয়টিকে তার এমনভাবে আমি বলার চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে দিয়ে, যাতে তোমরা বুঝতে পারো। দেখো, পিএইচডি যারা নিউ কামার স্টুডেন্ট রয়েছো তাদের কাছে পিএইচডি সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি সেগুলো একদমই তারা বুঝতে পারে না, এবং না বোঝার ফলে তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে। মেন যে কথাটা হচ্ছে, তুমি পিএইচডি কখন করছো? মাস্টার্সের পর অবশ্যই। এবার পিএইচডি করার জন্য তোমার কাছে কি সার্কামস্ট্যান্সেস রয়েছে। কথার কথা, যখন কোনো একটা ব্যক্তি পিএইচডিতে আসছে, কারোর হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপেবিলিটি তার বাড়ির ভীষণ ভালো, আবার কারোর দেখা যাচ্ছে জেআরএফের টাকা দিয়ে তাকে রিসার্চের পাশাপাশি কিন্তু সংসার চালাতে হচ্ছে। এবং তুমি যদি দেখো 70 to 80% কিন্তু এইরকমই সিচুয়েশানটা তৈরি হয়, যে বাবা অসুস্থ, জেআরএফের টাকাটা পেলে বাবার চিকিৎসার জন্য কিছু টাকা আমাকে সাইড করতে হবে। তাহলে পিএইচডি যে আলটিমেট যে ফোকাসটা, সেই আলটিমেট ফোকাসটা করতে তখন একটুখানি হলেও আমাদেরকে সেই সিচুয়েশনগুলো ফেস করতে হয়। এবার দেখো যে পিএইচডি সংক্রান্ত বিষয়গুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, পিএইচডিকে সাথে করে আমাদের পড়াশোনাটাও কি করে চালিয়ে নিয়ে যেতে হবে, এবং পিএইচডি করলেই যে তুমি জব পেয়ে যাবে বিষয়টাও কিন্তু নয়, ইটস জাস্ট এ ডিগ্রি। তাহলে কেন করছি, এটাও একটা প্রশ্ন হতে পারে। তো আজকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আমি দেওয়ার চেষ্টা করব। দেখো, পিএইচডি যে ডিগ্রিটি করে, শুধুমাত্র যে কিছু সংখ্যক মানুষ আছে যারা চিন্তা করে যে আমি অন্য কোনো লাইনে সুইটেবল না, এবং ইভেন তারা বিএড পর্যন্ত করে না, যে আমার মূল ফোকাস হচ্ছে রিসার্চ। তা এই রকম কিছু মানুষ আছে যাদের মোটিভটাই হচ্ছে রিসার্চ করে, এবং তারা অন্য কেউ যা কিছু করলো তার উপর কিন্তু ফোকাসড হয় না। তোমার যদি পিএইচডি করতে সময় এরকম মনে হয় যে ও চাকরি পেয়ে গেল প্রাইমারিতে, আমি এখনও বসে পিএইচডি করছি, তাহলে কিন্তু আমি বলবো তাহলে তোমার উচিত তখনই কিন্তু শুধুমাত্র চাকরির দিকে ফোকাস করা। কারণ দুই নৌকায় পা দিয়ে কখনো জীবন চলে না। তোমাকে হয়তো তুমি কিছুদিন সাময়িক ব্যালেন্স করতে পারবে, বিশ্বাস করো, কিন্তু এরপর তোমার কাছে ব্যালেন্স করাটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। একটা সময় আসবে তুমি না এদিকে ধরতে পারবে না ওদিক ধরতে পারবে, কারণ যে কোনো একটা জায়গায় তোমাকে ধার হতে হবে, ব্লেডের মতো ধার। কেন আমি বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি, পিএইচডি যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিকে আমি কি বললাম, যে এক সংখ্যক মানুষের কিন্তু একটাই টেন্ডেন্সি যে আমি রিসার্চ করব এবং রিসার্চ রিলেটেড অ্যাক্টিভিটিগুলো করব, তাহলে তারা পিএইচডিতে আসে। বা যখনই তুমি তাদের সাথে কম্পিটিশন করছো ভ্যাকেন্সি ইন টার্মস অফ এক্সামিনেশান, দেখবে তারা হুড়ুর করে তাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আরও বাড়িয়ে নিয়েছে, তুমি সেখানে পারছো না, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু তুমি পিএইচডি করেও কিন্তু ফেলিয়ার হওয়ার সম্ভাবনা থাকে। ক্লিয়ার? এবার কিছু ম্যাক্সিমাম বলবো আমি 70 to 80% স্টুডেন্ট যারা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, তারা হয়তো এই কথোপকথন শুনে হয়তো নিজেরাও রিয়েলাইজ করতে পারবে, তারা অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে কোনো দিন ডিফেন্স লাইনে যাবে এর জন্য দৌড়দৌড়ি পর্যন্ত সেরকমভাবে করেনি, এবং সেখানেও সিলেকশন পায়নি। এবং সেই সকল ক্যান্ডিডেট কিন্তু এই লেভেলের ক্যান্ডিডেটরাও কিন্তু পিএইচডিটাকে আঁকড়ে ধরে রেখে কিন্তু এগিয়ে যেতে চায়, এবং তারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত হতে পছন্দ করে, যে আমি পিএইচডি করব এবং তারপর আমি কলেজে চাকরি করব।
এই স্টুডেন্টদের সংখ্যাটাই কিন্তু বেশি থাকে। এবার তুমি বোঝো, ভালো করে বোঝো, একজন স্টুডেন্টদের ইচ্ছাও রয়েছে, যে কিছু সংখ্যক স্টুডেন্টদের যাদের মোটিভেশনটাই রয়েছে শুধুমাত্র রিসার্চ করা, তারা কিন্তু কলেজে চাকরি করবে সেই রকম মেন্টালিটিও নেই। আবার কিছু সংখ্যক স্টুডেন্ট যারা পিএইচডি করতে আসছে শুধুমাত্র কলেজে চাকরি করব, একটা ভালো মোটা অঙ্কের বেতন হবে, তা সেই সমস্ত ক্যান্ডিডেটরাও কিন্তু পিএইচডিতে আসে। ইভেন তারা প্রাইভেট ইউনিভার্সিটিতেও তারা অ্যাপ্লাই করতে দ্বিধাগ্রস্ত করে। ঠিক আছে, সেটা তাদের ব্যক্তিগত চয়েস থাকতে পারে, সেই বিষয়ে আমি এই বিষয়টা আজকে নিয়ে আলোচনা করছি না। দেখো, তাহলে কি হচ্ছে, তাহলে পিএইচডি করার উদ্দেশ্য যদি তোমার চাকরি পাওয়া হয়, তাহলে অবশ্যই এটা দরকার, এটা আমিও বিশ্বাস করি। তাহলে তোমার প্রিপারেশন লেভেলটাও কিন্তু সেই রকম হতে হবে। তার কারণ হচ্ছে, তোমার যখন একটা ফেয়ার কম্পিটিশানে কিছু লিমিটেড সিট থাকে, তুমি যদি তোমার হিউজ পরিমাণে এফোর্ট না দাও, তাহলে কিন্তু সেইখানে সিলেকশন পাওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যায়। তথাপি যারা শুধুমাত্র রিসার্চ করবে, তাদের দেখবে অটোমেটিক্যালি তাদের ইন টার্মস অফ রিসার্চ পেপার, ইন টার্মস অফ তাদের পিএইচডির বিষয়, তারা দেখবে অনেক হাইলি কোয়ালিফাইড হয়। তাহলে সেখানে কিন্তু তুমি হেরে যাওয়ার চান্স থাকবে। দেখো, যেটা করবে সেটাই যদি তুমি সাকসেসফুল না হও এডুকেশন সিস্টেমে, তাহলে কিন্তু একদম জিরোতে দাঁড়ায়। কথার কথা আমি বলছি, ধরো তুমি কলেজ সার্ভিস কমিশনে সিলেক্টেড হলে না, সামহাও তুমি এখনো পর্যন্ত সিলেকশন পাওনি, তার মানেটা কি? তুমি সারা পৃথিবীর সাথে লড়াই করেও তুমি কাউকে বোঝাতে পারবে না। ইভেন তুমি নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশান পাবে না যে আমি এত পড়াশোনা ভালো ছিলাম বা ভালো করলাম, অথচ আমার সিলেকশন হয়নি কেন। এর যে মেন যে প্রবলেমটা বিশেষ করে হয়, দেখো বাইরের দুনিয়া রিলেটিভ তারা কিন্তু বুঝবে না, যে তারা একটা কথাই জিজ্ঞেস করবে, কী রয়েছে কলেজে চাকরি পরীক্ষা কলেজের জন্য দিচ্ছিলিস, এখনও হলো না, কেন হলো না, কী কারণে হলো না, তারা বুঝবে না। আর মেন যে সমস্যা যেটা হয়, সেটা হচ্ছে যে কোনো একটা ফিনান্সিয়াল রিসোর্স বা ফিনান্সিয়াল স্টেবিলিটি যদি না আসে, তাহলে কিন্তু পুরো পরিশ্রমটা বেকার হয়ে যায়। আমরা আমাদের সময় বলছি, তা আমাদের প্রত্যেকটার সবারই মাইন্ডসেট থাকে যে পড়াশুনো করছি, একটা ভালো জায়গা যাব, সেই বিষয়টার উপরই তো আমাদের মাইন্ডসেট থাকে। তাহলে সেই মাইন্ডসেটটার মধ্যে দিয়ে হঠাৎ এমন পরিস্থিতি বা হঠাৎ এমন সিচুয়েশানটা কেন আসে, যখন তোমার অ্যাকচুয়ালি মনে হয় যে পিএইচডি করার মধ্যে দিয়ে বা পিএইচডি করার ফলে আমি যদি সেখান থেকে কোনো জায়গায় সিলেকশান না পাই, তাহলে কিন্তু একদমই নিটফল ছিল। তাহলে এই জায়গাটা থেকে আমি বেরোবো কী করে? ধরো তোমার পিএইচডি রয়েছে, তারপরে তুমি কলেজ সার্ভিস কমিশনে আবেদন করছো, কারণ সিস্টেম কিন্তু একই টাইপের। যে পিএইচডি করেছো, কলেজ সার্ভিস কমিশনে তোমার যতদিন বয়স আছে তুমি ততদিন আবেদন করতে হবে। যদি সিলেকশন পেয়ে যাও, দ্যাট ইজ ওকে। সিলেকশন যদি না পাও, তাহলে তুমি কি করবে আগামী দিনে? নাম্বার 1 পয়েন্ট টু বি নোটেড, নোট করো, বইপত্র লিখতে হবে। বইপত্র লেখালেখি কনসেপ্ট আরও বাড়াতে হবে তোমাদের। নাম্বার 1, যেহেতু তুমি শিক্ষিত, তুমি যদি বইপত্র যদি লেখালেখি করার প্রবণতা বাড়াও, অবশ্যই তুমি কিন্তু সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবার দেখো, এর পাশাপাশি এমন কোনো একটা সিচুয়েশান ঠিক তোমার সাথে অ্যারাইজ করবে, যেখানে তুমি কোনো স্কুল, কোনো কলেজ, যদি তোমার সরকারি জায়গায় না হয়, কোনো প্রাইভেট স্কুল বা কোনো প্রাইভেট কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটি তুমি কিন্তু সিলেকশন পাবে। কারণ পপুলেশনকে কন্ট্রোল করার জন্য সরকারি সিস্টেমে যদি তুমি অন্তর্ভুক্ত যদি নাও হতে পারো, প্রাইভেট জায়গায় কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু তোমার কিন্তু কোথাও না কোথাও সিলেকশন তুমি পাবে এডুকেশনাল ফিল্ডে। ক্লিয়ার? তাহলে
আমার প্রাইভেট সিস্টেম থেকে কিছু টাকা আর্নিং হলো, বইপত্র লেখালেখির আর্নিংটাও আমাকে বাড়াতে হবে। তাহলে এটা আমার দু টাইপ অফ সোর্স অফ ইনকামের জায়গা তৈরি হলো। কথার কথা, হতেই পারে আমি একটা ভালো যে জায়গাটা চাইছি, আমি চাইছি কি, দেখো প্রত্যেকটা মানুষই চাইছে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে। এবার সে যদি না হতে পারে তাহলে সে কী করবে? তার সে তো বসেও থাকতে পারবে না, তার 30 বছর বয়স হয়ে গেছে। তাহলে সে কীভাবে চলবে? সে বসে থাকবে কেন? তার এত ভালো কোয়ালিফাইড ব্রেন, এত সুন্দর পড়াশুনো করেছে, অথচ সে বসে থাকবে? তো সেই জায়গাটাকে ধরো ভালো করে, কারণ আমাদের মাইন্ডসেটটাও তো ডেভেলপ না। আমরা উই আর অল পিএইচডি হোল্ডার, যদি আমরা এরকমভাবে ধরে রাখি। আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, যেটা আরও বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজেকে একটা এডুকেশনাল ফিল্ডে, যেহেতু আমি এডুকেশনাল জায়গায় ভালো জায়গাটা পেতে চাই, তো সেইখানে দাঁড়িয়ে আমাকে কিন্তু সেই রকমভাবে একটা ওয়েল ফোকাসড পারসন হতে হবে। এবং পাশাপাশি আমাদেরকে এডুকেশন রিলেটেড হোক, যাই বলো না কেন, এই রকম কিন্তু একটা ফিল্ড তৈরি করে নিতে হবে, সেখানটার থেকেও যাতে আমরা আমাদের সোর্স অফ ইনকাম তৈরি করতে পারি, ইন টার্মস অফ টিচিং, যাই বলো না কেন। তো এই যে ফিল্ডগুলো কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে তুমি যদি আসে, তোমার কিন্তু কিছু না হলেও একটা মোটামুটি হলেও তুমি চলতে পারবে আগামী দিনে। এটা হচ্ছে আফটার পিএইচডি, ইফ ইউ নট গেট সিলেক্টেড ইন সিএসসি অর এনি আদার ইনস্টিটিউশনস। ক্লিয়ার? তো আশা করি তোমাদের একটা কনসেপ্ট বা ধারণা দিতে পারছি, যে কনসেপ্ট। আচ্ছা, তোমাদের দুটো প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে, স্যার বইপত্র তো প্রচুর বেরোচ্ছে, আমি বই লিখলে কি আমার বই চলবে? এটা একটা কনসেপ্ট। দেখো, অ্যাকচুয়ালি বইপত্র লেখালেখির প্রতি গুরুত্ব বাড়াতে তুমি একদম মনে প্রাণে বিশ্বাস করো, যখন তুমি ডাক্তার দেখাতে যাও, বা আমরা সকলে, আমরা কিন্তু স্পেশালিস্ট পার্সনের কাছে যাই, যে যাই বলুক। যদি আমাদের হাড়ের ডাক্তার হয়, তাহলে কিন্তু আমরা অর্থোপেডিক ডিপার্টমেন্টেই দেখাবো, চোখের নয়। তাই যে কোনো ফিল্ডে তুমি যদি সেখানে ধার বা নিখুঁত হতে পারো, তোমার কিন্তু দাম থাকবে, বিশ্বাস করো। একটা দেয়াল লিখন যখন হয় না, তখন কিন্তু যে লোকটা ভালো দেয়ালে লিখতে পারে, সেই লোকটাকেই ডাকে। আমি আগের দিনই যাচ্ছিলাম, তো দেখছিলাম স্কুলের দেয়াল লেখন চলছে, ওই বিভিন্ন মনীষীদের বাণী, তাদের ছবি আঁকছে। এখানে কিন্তু কোনো হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট টিচার করছে না, ওখানে সেই ব্যক্তিটাই করছে যে অ্যাকচুয়ালি সেই ছবিটা আঁকতে পারে, এবং তাকেই ডাকা হয়েছে যে অ্যাকচুয়ালি এই কাজটা নিখুঁতভাবে জানে। তো ওই জন্যে জীবনে এরকম সিচুয়েশান যদি আসে যে আমি পারছি না, তুমি যদি কোনো না কোনো ফিল্ডে ধার হয়ে থাকো, তুমি যদি নিখুঁত হয়ে থাকো, দেখবে তোমাকে খুঁজে নেবে, বিশ্বাস করো, তোমাকে খুঁজে নেবে। তো আশা করি তোমাকে এই কথাগুলো বলার মাধ্যমে একটা ধার তৈরি করার চেষ্টা করছি, যাতে করে তোমরা এই জায়গাটাকে ধরতে পারো।